সবাই রোল নাম্বারটা সামনে রেখে তারপর নামটা রাখো। তাহলে অ্যাটেন্ডেন্স আমার ইয়েতে ওভাবে আমি দেখতে পাবো। তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা সবসময় রুটিন দেখে, রুটিনের টাইমে যে সময় ঢোকার সে সময় তোমাদের যদি গুগল ক্লাসরুমে, কালকে যেমন আমার ইনভিটেশন পাঠাতে একটু দেরি হয়েছে, তো তোমরা ওইটার জন্য ওয়েট করো না, রুটিন ধরে তোমরা ওই টাইমে ঢুকে যাবা, দেখবা যে ওইটার আগে অন্তত তুমি লিঙ্ক পাবা। হ্যাঁ, রাতে চেক করলে হয়তো তখন দেখছো যে নেই আমাদের আমাদের ওখানে কিউবিক ক্রিস্টাল স্টার্ট করেছেন কন্টিনিউয়েশন। প্রথম বলছি যে ল্যাটিস প্যারামিটার। ল্যাটিস প্যারামিটারটা কি? আমরা ইউনিট সেলে জানি যে ইউনিট সেলটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের কতগুলো প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, সেটাই হচ্ছে আমাদের এ বি সি। ওটাকে বলা হয়ে থাকে আমাদের ল্যাটিস প্যারামিটার বা ল্যাটিস কনস্ট্যান্ট। একই কথা এই ধরনের করে বলেছি। কোঅর্ডিনেশন নাম্বার কি? নতুন একটা জিনিস। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তোমার একটা ল্যাটিসে তো ইউনিট সেল গুলো সব রিপিটেশন, মানে রিপিটেড আকারে আছে, একই ধরনের পিরিয়ডিক আকারে কতগুলো অ্যাটম সাজানো আছে। এখানে তুমি যদি কোন একটা অ্যাটমকে সেন্ট্রাল একটা অ্যাটম ধরো, তার চারপাশে মানে নেইবার অ্যাটম, নাম্বার অফ নেইবার অ্যাটমস, সবচেয়ে কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম ইজ নিয়ারেস্ট নেইবার অ্যাটমস, মানে সবচেয়ে কাছের যে অ্যাটম গুলো আছে সেইটার মতো, সেটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার বলে। এগুলো হচ্ছে এক একটা টার্ম যখন আসবে তোমার এগুলো বোঝার জন্য তোমাকে কোঅর্ডিনেশন নাম্বার বলতে কি বোঝাচ্ছ তখন ডিটেক্ট করতে হলে সেটা রাখবে। তবে যেহেতু অ্যাটমিক্যালি জিনিসগুলো ডিটেক্ট করছে নাম্বার এত, কারণ তোমার স্ট্রাকচারটা কমপ্লিকেটেড হয়, সবগুলো সিম্পল স্ট্রাকচার হয় না। তো সেই কারণে দেখা যায় যে তুমি এইভাবে আছে যে এর নিয়ারেস্ট হচ্ছে এইগুলো, দেখা যায় যে অন্য অ্যাঙ্গেলে দেখলে এটা নিয়ারেস্ট আবার অন্যটাকে মনে হবে, কিন্তু আসলে মেজার করে যেটা বের হয়েছে সেটাই তার নিয়ারেস্ট নেইবার, নিয়ারেস্ট অ্যাটম যেটা, সেটা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। আচ্ছা, তোমাদের ইয়ে থেকে বলেছিল যে কার্সারটা চেঞ্জ করতে, কালারটা। আমি কিন্তু তো মাউসটা চেঞ্জ করেছি, এটা তোমাদের থেকে বই করছি, তো তোমরা ছেলেমেয়েরা অনেক কিছু ঘাটাঘাটি করো। কার্সারটা আমি চেঞ্জ করে ট্রাই করেছি, এমনি নর্মালি মাউসটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমাদের এই যে পড়াচ্ছি যখন, সেখানে কিন্তু মাউসটা একই কালার আসছে, ব্ল্যাক কালারই আসছে। এটা যদি জানো আমাকে ক্লাস শেষে আপডেট দিতে পারবো। এখানে ড্র করো না, ড্র ড্র করবে, ড্র করলে নিজে থেকে সব এরেজ করো যে ড্র করেছো। আচ্ছা, তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল ইনটু ভলিউম অফ অ্যাটম বাই ভলিউম অফ ইউনিট সেল। অর্থাৎ তোমার যতগুলো অ্যাটম আছে একটা ইউনিট সেলে, সেটার কতটুকু প্যাকড অবস্থায় আছে সেটা বোঝায়। আমার অ্যাটমগুলো অনেকগুলো, মানে ফাঁকা জায়গা বেশি থাকতে পারে, আবার অ্যাটমগুলো অনেক প্যাকড অবস্থায় থাকতে পারে, কাছাকাছি থাকতে পারে, সেই জিনিসটা বোঝায় হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর দিয়ে। মেজার হবে সেই রিলেশন আছে। আমাদের ডেনসিটি যেটা বুঝি যে ভলিউম আর মাস অফ অ্যাটম, যে মাস থাকে ইউনিট ভলিউম আমার ডেনসিটি, সেটা মেজারটা কি ফর্মুলা হবে এ বি সি এন। এন কি বোঝাচ্ছে সবগুলো মেনশন করে দিয়েছি, নাম্বার অফ অ্যাটমস পার একে আবার এন এ দিয়ে যদি তুমি ডিভাইড করো বিকজ নাম্বার তার মাস পাচ্ছ। আবার বিসি হচ্ছে ভলিউম অফ ইউনিট সেল। এগুলো সিম্পলি ইকুয়েশন। আজকে যে টার্মগুলো সেগুলো অ্যাটমিক ফ্যাক্টর, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে হবে, সেজন্য কতগুলো ইকুয়েশন। আর কিউবিক স্ট্রাকচার ছিল, সিম্পল কিউবিক স্ট্রাকচার ছিল, তারপর বেস সেন্টার কিউব স্ট্রাকচার ছিল, আর বেস কিউবিক দেখি একটা ছবি দেওয়া হয়েছে যে রেড কালারের যেটা, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা ছবি দিয়েছে, যে এখানে এক একটা করে সার্কেল দিয়েছে। আমি সিম্পল কিউবিকে কি চারটা কর্নারে, উপরের চারটা কর্নার নিচের চারটা কর্নারে আছে, হ্যাঁ মনে হচ্ছে নাকি এরকম ধরনের একটা দেখেছিলাম না, যে এখানে চারটা কর্নারে থাকবে, নিচেও চারটা কর্নারে অ্যাটম থাকবে।
তাহলে সেই চারটা কর্নারে যদি আমি এক ধরন করে আমি 3 ডাইমেনশনে যদি দেখি তাহলে রেড কালারের যে ছবিটা এরকম দেখাবে। আচ্ছা, এখন আমি শুধু স্কোয়ারটুকু নিলাম, মানে ওই কিউবটুকু নিলাম, কেটে ফেললাম। ধরো কেটে ফেললে আমার যে সাইডে এই যে এটা যতটুকু এখন এখানে কেটে ফেললাম, কেটে ফেললে এই অংশে যেই অ্যাটম সেটাও তো কেটে যাবে, উপর থেকেও কেটে ফেললাম, তাহলে সেটারও তো কিছু অংশ কেটে যাবে, কিছু অংশ এদিকে আছে বাইরের দিকে, বোঝা যাচ্ছে? জি ম্যাম। সেটা থেকে দেখো যে এই ছবিটাকে সেই ফর্মে নিয়েছে যে এখানে আমার এদিকে কাটা পড়েছে, এদিক থেকে কাটা পড়েছে, এদিক থেকেও কাটা পড়েছে, ঠিক না? বললে যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকু শুধু এটা দেখানো হচ্ছে এখানে, শুধু এতটুকু পোর্শন ওখানে একে দেখানো হচ্ছে। তাহলে এরকম অবস্থায় এখানে আছে, এখানে আছে, এই চারটা জায়গায় আছে, আবার নিচে এখানে চারটা জায়গায় আছে। এটাকে একে এইভাবে দেখছে কিউবের মধ্যে কিভাবে আমার কতটুকু অংশ, আমার অ্যাটমের কতটুকু অংশ সেটার মধ্যে যুক্ত আছে সেটা। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমি নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল কিভাবে করবা? আচ্ছা, এই পোর্শনের যে অ্যাটমটা বললাম, এই যে কর্নারে, এই কর্নার পোর্শনে যে অ্যাটমটা বললাম এটা কতটুকু, সেই অ্যাটমটার মেজারমেন্ট, একটা অ্যাটমের কত অংশ এখানে আছে? এখানে একটা অ্যাটমের 1/8 অংশ আছে, 1/8 অংশ আছে। কিভাবে চিন্তা করতে পারো? এভাবে একটা অ্যাটম তুমি এখানে পুরো একটা চিন্তা করলে, তুমি এখন উপর থেকে কেটে ফেললে, তার মানে কি ওটার অর্ধেকটা কেটে ফেললে। অ্যাটম তো সুন্দরভাবে ইয়ে আছে, ধরো উপর থেকে একটা সার্কেলের মতো ইয়ে বলটা, সেই বলটা এখানে চিন্তা করো, এটা উপর থেকে যখন তুমি এটা কেটে ফেলছো তখন অর্ধেকটা কেটে ফেলছো বলে, তাহলে আর অর্ধেকটা এখানে থাকলো, আবার অর্ধেক থেকে এখান থেকে আবার তার অর্ধেক কেটে ফেলছো। তাহলে তুমি চিন্তা করে দেখো যে এই অংশে কতটা, এই অংশে 1/4 ভাগ থাকছে ভিতরে, এই অংশটাতে 4/1 ভাগ থাকবে এই জায়গায়। কথাটা কি বোঝা যায়? হাফের 4/1 ভাগ থাকবে, কারণ আমি উপর থেকে একবার যখন কাটলাম তখন এখানে যে অ্যাটমটা সেটা হয়তো অর্ধেক হয়ে গেল। এখন এই অর্ধেকের মধ্যে কতটুকু অংশ এই 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 স্কোয়ারের ভিতরে আছে, এই স্কোয়ারের জায়গাটায় আছে। এই স্কোয়ারের আমি স্কোয়ারটা যদি চিন্তা করি 90 চিন্তা করি, তাহলে কি একটা অর্ধেক বলকে তুমি 4টা যদি ভাগ করো তাহলে কি একটা অংশ এই জায়গা আছে, এরকম ভাবে চিন্তা করা যায় না? তাহলে অর্ধেকের 4/1 অংশ এখানে আছে, তাহলে পুরো একটার কত আছে? 8/1 অংশ, হাফ ইন্টু 1/4, বুঝা গেছে? নেই, অর্ধেকের বললাম তো, আমি হাফের বলছি 4/1 অংশ, তাহলে হাফটাকে তো আবার ইন্টু করতে হবে, কারণ একটার কত অংশ এটা আমাকে বুঝতে হবে। পুরো একটা বলের কত অংশ, মানে একটা অ্যাটমের, বল বলছে এই কারণে যে চিন্তা করতে সুবিধা হয় সে কারণে আমার এখানে একটা অ্যাটম চিন্তা করেছি, একটাকে আমি হাফ করে আমি ভাগ করলাম কেন? জাস্ট ক্যালকুলেশন আমি বোঝার সুবিধার্থে। হাফের 4/1 অংশ বুঝতে পারছো? তাহলে পুরো একটার কত অংশ এটা? পুরো একটা সে হাফ ইন্টু 1/4, তাহলে 8/1 অংশ ওটার মধ্যে আছে। অর্থাৎ একটা অ্যাটমকে বা একটা অ্যাটমকে 8টা ভাগ করে তার যদি একটা অংশ নাও, সেই অংশটা ওখানে ওই অংশের একটা কর্নারে সুন্দরভাবে থাকবে, এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে। তুমি অর্ধেকের 4টা ভাগ করলে সেই অংশ এখানে থাকছে, তাহলে একটা পুরো অ্যাটমের যদি 8টা ভাগ করো একটা পুরো অ্যাটমকে, তাহলে সেটা 8/1 অংশ এখানে থাকবে। এখন বুঝা গেছে কথাটা? আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এভাবে করেই আর কি তারা হচ্ছে। তাহলে আমার এইতে যদি তুমি পাইছে কতগুলো, আমার 8টা কর্নারে 8টা অংশ আছে, যে 8/1 অংশ যেটা, এই 8/1 অংশ তাহলে কতগুলো আছে এই কিউবে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 মাল্টিপ্লাইড বাই 1/8, 1/8 কে তুমি 8 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক না? তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি সবটা ক্যালকুলেট করলে আবার 1 আসছে, তাহলে নাম্বার অফ ইউনিট সেল হবে 1 আর সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে, অন্য স্ট্রাকচারের ক্ষেত্রে আবার ডিফারেন্ট হবে। আচ্ছা, লেটস স্টার্ট।
এক্ষেত্রে ল্যাটিস প্যারামিটার ইউনিট সেল যেখানে আমরা এক্স ওয়াই জেড যেহেতু ইউনিট এটা সমান কিউবিক সিম্পল কিউবিক এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি না, তাহলে এইখান থেকে এর মধ্যে দিতে পর্যন্ত এ, তাহলে এ যদি হয় আর এই জায়গায় যে অংশটা আছে সার্কেলের যে 4/1 ভাগ এখানে আছে এই জায়গায় কর্নারে, ওটা তো সেন্টার থেকেই সেন্টার থেকে একটা বলের সেন্টার থেকে তো তার পরিধি না, মানে কি আর না রেডিয়াস আছে না, কেন এখানে এখান থেকে এই রেডিয়াস না, যে এখান থেকে কর্নার থেকে পোরশন পর্যন্ত তার রেডিয়াস, তাহলে আমি এই থেকে এই পোরশন পর্যন্ত আমি রেডিয়াসটা জানতে পারছি, তাহলে ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু কত হবে, এখান থেকে দেখো অ্যাটম এটা এম এর এই পোরশনের সাথে কিন্তু এই অ্যাটমের এই পোরশনটা কি লাগানো না, একদম একদম লাগানো, নিচে দুইটা অ্যাটম দুই সাইডে কোন অ্যাটম দুটো কিন্তু লাগানো, তার মানে এই আর আর ওই আর দুইটা আর মিলে আমার একটা এর হচ্ছে পুরো, ঠিক আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত আর জানছি আমি, আর এই অ্যাটমটা যেখানে সেখানে এই কর্নার থেকে এটুকু পর্যন্ত আর সেটা আমি জানি, আর এখান থেকে এটুকু পর্যন্ত যে ডিসটেন্সটা বলবো সেটুকু পর্যন্ত আমার মেজারমেন্ট হচ্ছে আর প্লাস আর টুয়াইস আর হবে, ঠিক আছে, আর প্লাস টুয়াইস হচ্ছে কার সমান এ, কারণ আমার এইটুকু এইখান থেকে এতটুকু বলে ল্যাটিস প্যারামিটার এ, তাহলে এর সমান হচ্ছে আমার টুয়াইস আর, ঠিক আছে, বুঝতে না পারলে বলো। নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার অফ অ্যাটমস নিয়ারেস্ট নেইবার অ্যাটমস, একটা সেন্ট্রাল অ্যাটম ধরবো, ধরে তার চারপাশে নিয়ারেস্ট নেইবার অ্যাটম কয়টা আছে, কিউবিক স্ট্রাকচারের মধ্যে যে এখন যখন এখানে দেখতে পাচ্ছ একটা ল্যাটিসের মতো করে দিয়েছে আরো ঘনভাবে, মানে ইউনিট সেল, এখানে একটা ইউনিট সেল চিন্তা করতে পারো, এখানেও ইউনিট সেল চিন্তা করতে পারো, এরকম অনেকগুলো, শুধু এতটুকু না তো, এটা অনেক বড় করে পিরিয়ডিক আকারে থাকবে। এখন তুমি এখানে যদি চিন্তা করে তুমি দেখলেও খুব সহজে বুঝতে পারবে না যে নিয়ারেস্ট নেইবার অ্যাটম কয়টা আছে, সেজন্য কিছুটা হলেও তোমাকে মনে রাখতে হবে। এখানে যদিও দেখাতে পেরেছে যে মানে ছবিতে দেখানো যাচ্ছে, কতগুলো কমপ্লিকেটেড স্ট্রাকচার আছে যেগুলোতে ছবিতেও দেখানো যাবে না, সেই কারণে ছবি থেকে বুঝবে না যে 3 ডাইমেনশনে থাকে, এক অ্যাঙ্গেল থেকে দেখতে পাবা একভাবে, আরেক অ্যাঙ্গেল থেকে দেখতে মনে হবে ওটা অনেক দূরে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি সেটা দেখি, এখানে ডার্ক কালার যেগুলো সেগুলো দেখো, এটাকে সেন্ট্রাল অ্যাটম একটা ধরেছে তারা, এখন এটা নিয়ারেস্ট নেইবার অ্যাটম দেখাচ্ছে, এর নিয়ারেস্ট নেইবার অ্যাটম এইটা এটা, এই যে চারদিকে চারটা আর উপরে আর নিচে দুটা, ঠিক আছে, এই যে আলাদাভাবে আবার দেখিয়ে দিয়েছে এরকম ছয়টা হচ্ছে তার নিয়ারেস্ট নেইবার অ্যাটম। এখন তুমি বলতে পারো যে ম্যাডাম এখান থেকে দেখছি এটা বড় অনেক দূরে, এইগুলো তো এটার চেয়ে কাছে, এটাই বললাম যে আমি এই অ্যাঙ্গেল থেকে দেখছি, যে অ্যাঙ্গেল থেকে দেখছি 3 ডাইমেনশনাল জিনিসটা তুমি যে অ্যাঙ্গেল থেকে দেখছো আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখবা, তখন দেখতে মনে হবে অন্য মেজারমেন্ট মনে হবে, আরেক অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় হয়তো যে বড় লম্বা, দেখার কোন অ্যাঙ্গেলে দেখছো সেটার উপর ডিপেন্ড করে। এখন এটা না হলে তুমি বুঝবা, এটা মেজারমেন্ট করলে এটাও দেখা গেছে যে এই 6টা অ্যাটম একটা সার্কেল ধরে কিউবিক স্ট্রাকচারে, সিম্পল কিউবিক স্ট্রাকচার, তাহলে 6টা অ্যাটম পাওয়া যায়, তাহলে এটার যে নিয়ারেস্ট নেইবার যদি 6টা অ্যাটম হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার ওটাকে বলে, কোঅর্ডিনেশন নাম হবে x, এই হচ্ছে আগে কিভাবে মেজার করব, হ্যাঁ এই 6টা নিয়ারেস্ট অ্যাটম কিভাবে মেজার করব, এটা তুমি মেজার করতে পারবে না, এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে, এজন্যই বলছি যে তোমাকে সিম্পল কিউবিক স্ট্রাকচারে কয়টা কোঅর্ডিনেশন নাম্বার কত 6, এটা মনে রাখতে হবে, না মনে রাখলে এটা তোমার করতে পারবে না, মানে সিম্পল কিউবিক স্ট্রাকচার দেখায় বাটে ইন্টারনাল অ্যাটম এবং তার চারপাশের অ্যাটম এভাবে করে দেখাতে পারছি, আমি আরো কমপ্লিকেটেড স্ট্রাকচার যখন যাব সামনে আছে সেগুলো তো চোখে দেখে বুঝবে না যে এটা কোনটা নিয়ারেস্ট, মানে নিয়ারেস্ট নেইবার অ্যাটম, সেই কারণে বললাম যে এটা দিয়ে শুধু বোঝানো হচ্ছে, সিম্পল স্ট্রাকচার দিয়ে বোঝানো হচ্ছে যে এই দেখো সেন্ট্রাল অ্যাটমটা একটা ধরলাম, এর চারপাশের অ্যাটম চিন্তা করো, এইভাবে চিন্তা করলে তুমি এই জায়গায় একটা অ্যাটম পাচ্ছ, এর এই সাইডেও তো একটা অ্যাটম পাচ্ছ, কিন্তু এটাকে তুমি বলছো না নিয়ারেস্ট নেইবার, এটাকে বলছো স্ট্রাকচার দেখায় যে এখান থেকে দেখে বুঝতে পারছো যে মনে হচ্ছে উপরে এই জায়গাটা অনেক দূরে কিন্তু এই জায়গাটা অনেক কাছে, কারণ এটা সেন্টার, এটার সেন্টার থেকে এর সেন্টার এভাবে করে মেজারমেন্ট করা হয়েছে, সেই নামের মাধ্যমে বের হয়, তাহলে এটা তুমি চোখে দেখে কখনো মেজার করে বলতে পারবে না, সো তোমাকে মনে রাখতে হবে যে এটা কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। কি তোমাদের যদি এখন ধরো মনে রাখতে হচ্ছে, তো এগুলো জিনিস দেখা যায় ডাটা থাকে না, আমরা যখন মানে তোমরা পাস করে কোনো জায়গায় জয়েন করছো যখন, তখন দেখা যাবে যে কতগুলো ডাটা দেয়া থাকবে,
কারণ এই স্ট্রাকচারে এই জিনিসটা এমনই, এই জিনিসটা অন্যরকম না। যখন তুমি অন্য একটা ম্যাটেরিয়াল স্টাডি করছো বা অন্য একটা ম্যাটেরিয়াল নিয়ে রিসার্চে ঢুকে গেছো, তখন দেখা গেল ওই ম্যাটেরিয়ালটার জন্য তুমি তখন ডাটা খুঁজবে যে হ্যাঁ এর ডাটাগুলো যে বইয়ে আছে সেখান থেকে ডাটা নিয়ে সেই ডাটার মধ্যেই তখন থাকবে যে কোঅর্ডিনেশন নাম্বার কিউবিকের ক্ষেত্রে কত, ফেস সেন্টারের ক্ষেত্রে কত ভূগোল লেখাই থাকবে। মানে এটা তোমাকে মুখস্থ মতো মনেও রাখতে হবে। এটা তোমাদের এখন স্টাডি লাইনের বলে তোমাদের মনে রাখতে হচ্ছে সার্টেন নিয়ে, কারণ ওই সময় তো তোমার ফার্স্ট জিনিস শুধু এই কয়েকটা স্ট্রাকচারই না, আরো অনেক। সো কোঅর্ডিনেশন নাম্বার তখন ওগুলো একটা লিস্টই থাকবে তখন। ঠিক আছে, এটা হচ্ছে বুঝার সুবিধার্থে যে এটা কি বুঝাচ্ছে তুমি তখন বুঝবা না, ওই বই দেখে বুঝবা না, তোমার বেসিকটা আগে থাকতে হবে। হ্যাঁ বলো। ম্যাম, নাম্বার অফ অ্যাটমের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে কি কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে? হ্যাঁ, অনেক কিছুই হতে পারে। এটার নাম্বার অফ অ্যাটমের সংখ্যার উপর ডিপেন্ড করছে না। এটা স্ট্রাকচারটা কিভাবে গঠিত সেটার উপর ডিপেন্ড করছে, তাদের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করছে। আমি সিম্পল যে বললাম যে সিম্পল কিউবিক স্ট্রাকচার তুমি যেভাবে পাচ্ছ, তুমি এফসিসি মানে ফেস বা বেস সেন্টারটা সে একইভাবে পাবা না, সেটার ক্ষেত্রে আবার ডিফারেন্ট হয়ে যাবে। তারপরে হেক্সাগোনাল স্ট্রাকচার সেটাতে আবার ডিফারেন্ট হয়ে যাবে, কিন্তু তোমার দেখে তুমি ওটা বলতে পারবে না, দেখে মনে হবে যে এটা কি হবে, সেটা মনে হবে না। তোমাকে এটা একটু লেভেল এবং সেনের মেজারমেন্টের মাধ্যমে এগুলো বের হচ্ছে। ঠিক আছে, একই কথা হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট কোঅর্ডিনেশন নাম্বার, তোমাকে ওটা ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড যেহেতু করছে সেই জন্য ডিফারেন্ট হয়ে যাবে, এক থাকবে না। আচ্ছা, তাহলে সিম্পল কিউবিক স্ট্রাকচারে তুমি এখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর নিশ্চয়ই বের করতে পারো। এই যে প্রথম স্লাইডে কি লিখেছে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল ইনটু ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল। আচ্ছা, এটা মাথায় রেখো, কিন্তু অনেক সময় ভুল করো, এই যে ভলিউম অফ অ্যাটম ভলিউম অফ ইউনিট সেল, নিচে লিখলো ভলিউম অফ অ্যাটম, এটা কেউ বলবে সেই জন্য আমি মেনশন করে দিচ্ছি। উপরের জায়গাটা কিন্তু অ্যাটম রিলেটেড, নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল ভলিউম অফ অ্যাটম, এটা বলতে কি একটা ভলিউমে যতগুলো অ্যাটম আছে সেই একটা ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটম। ইউনিট সেল দিয়ে আমি করি না, একটা ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটম যতগুলো, আবার ভলিউম পুরো ভলিউমটাকে চিন্তা করে সেই ভলিউমে কতগুলো অ্যাটম, সেটাকে নেওয়ার জন্য আমি উপরে পুরো অ্যাটমের অংশটা নিয়েছি, আর নিচে হচ্ছে শুধু ইউনিট সেলের ভলিউম কতটুকু, সেটা দিয়ে পার ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, সো উপরে ভলিউম অ্যাটমে হবে, এটা এটা বসাই, তাহলে কি দাঁড়াবে, অ্যাটমস ইন ইউনিট সেল, নাম্বার অফ অ্যাটমস কত বের করলাম, 1 অ্যাটমস ইন সেলে 1 সাইড, এই দেখেন, আর এটা হবে ভলিউম অ্যাটম, ভলিউমে সার্কুলার একটা বলের মতো 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব, আরটা কত, রেডিয়াস অফ দ্য অ্যাটম। আমি যদি রেডিয়াস অফ দ্য অ্যাটম বলি, এখানে কত ছিল, ইকুয়াল টু টুয়াইস আর এসেছে না, ল্যাটিস প্যারামিটার ইকুয়াল টু টুয়াইস আর, তাহলে এখান থেকে আমি আর বের করতে পারি, আর ইকুয়াল হাফ অফ এ, নাকি 0.5 এ বোঝা যায়? আচ্ছা, তাহলে এখানে আর আমার যেটা অ্যাটমের আমি ভলিউম বলবো, অ্যাটমের ভলিউম বলতে অ্যাটমের স্পেস সেইবার এই আর এখানে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব দিচ্ছি, আছে আর কি ভলিউম ইউনিট সেলের আমি তো এটা তো এ, ল্যাটিস প্যারামিটার এ আর কিউবটা চলে সেজন্য এ কিউব। ঠিক আছে, আচ্ছা এগুলো আপনি দেখাবে 0.5 আসবে, তাহলে আমার এটা হচ্ছে 5, এটা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচারের। কিভাবে বের করতে হবে বোঝা গেল তো, একই ধরনের স্ট্রাকচারের উপরে ডিফারেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করব। আমাদের ফেস সেন্টারিক স্ট্রাকচার, ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার ছিল, কি ছিল এটাতে, প্রত্যেক ফেসে সিম্পল কিউবিকের মতো এই প্রত্যেক জায়গায় থাকবে, চারটা কর্নারে তো থাকবেই, প্রত্যেকটা ফেসের মিডলেও থাকবে, ঠিক না, প্রত্যেকটা ফেসের মাঝখানে আবার একটা করে থাকবে। আচ্ছা, তাহলে এখানে তুমি যদি, এটা তো 3 ডাইমেনশনাল ছবিটা, কিন্তু তুমি যদি এখন এটা দেখো, এই যে মাঝখানের ছবিটা যেটা কেটে ফেললে, যেটা বললাম আগেরটার মধ্যে সিম্পল কিউবিকে যেরকম কেটে ফেলেছি সবগুলো ওইভাবে করে দেখাচ্ছি বোঝার জন্য। এইটাকে যদি তুমি কেটে ফেলো শুধু ইউনিট সেলটুকু নাও, তাহলে সেটাতে অ্যাটমের কতটুকু অংশ আছে সেটুকু দিয়ে দেখাচ্ছে, সেটুকু দিয়ে দেখালে দেখো এখানে ল্যাটিস প্যারামিটার এ, এই যে দেখো সেন্টারে একটা পুরো অ্যাটমের যে অংশটা সার্কুলার অংশটা আছে, আর 4 সাইডে 1 2 3 4 এই 4 সাইডে 1/8 অংশটা ছিল না কর্নারগুলোতে,
কর্নার গুলোতে 1/8 অংশ ছিল, একটা অ্যাটমের 1/8 আগের স্লাইডটাতে আমরা বের করেছি। তাহলে এটা হচ্ছে 1/8 অংশ। আর এই অংশটা কতটুকু? এখানে যে সার্কুলার অ্যাটমটা আছে সেটাও তো হাফ কেটে ফেলেছি না? এটা পুরো এইটুকু দেখতে পাচ্ছি, এরকম এভাবে দেখতে পাচ্ছি। তার মানে কি আমি এদিক থেকে যতটুকু ছিল বলটার তার অর্ধেকটা কেটে ফেলেছি, অর্ধেকটা ভিতরে আছে, অর্ধেকটা বাইরে আরেকটাতে চলে গেছে। ঠিক আছে, সেই জন্য এটা সার্কুলার। তাহলে এটার কি অর্ধেকটা আছে, এটা অর্ধেকটা এই যে 2ISR দিয়ে মানে মেজারমেন্টটা বলেছে, যে রেডিয়াসটা দিয়ে দেখিয়েছে যে পুরো অ্যাটমটারই অর্ধেক কেটে ফেলে যেটা একটা সার্কুলার পোর্শন দেখা যাবে, সেটা একটা বলকে কেটে ফেলো, তাহলে ওর এক সাইড থেকে যেরকম দেখা যাবে। তাহলে এটার ক্ষেত্রে তোমার নাম্বার অফ অ্যাটমস যদি বের করতে চাও, সরি নাম্বার অফ অ্যাটমস যদি বের করতে চাও, তাহলে কিভাবে করবা? এটা চারটা সাইডে চারটা আছে, ওই আগেরটার মতো চারটা সাইডে, সরি 8টা সাইডে 1/8 অংশ তো আছে, ঠিক না? তাহলে এই অংশটা কি হবে? 8 × 1/8 তো থাকবেই, অর্থাৎ আমার এই অংশটা তো আছেই। 1/8 যে অংশটা কর্নার গুলোতে, সেটা তো 8টা কর্নারে আছেই। তাহলে সেই 8 মাল্টিপ্লাইড বাই 1/8 থাকলো। এক্সট্রা আরো কি আছে? প্রত্যেকটা ফেসে অর্ধেকটা করে আছে। তাহলে প্রত্যেকটা ফেস, কয়টা ফেস আছে এটার? কয়টা? তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই হবে, 6 × হাফ। তাহলে এটা যদি গুণ আর যোগ করো তাহলে আসবে 4। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এভাবে করে বের করতে হবে। ল্যাটিস প্যারামিটার তুমি বের করবে এখন। ল্যাটিস প্যারামিটার, এটা যদি আমি ল্যাটিস প্যারামিটার বের করি এটাকে তুমি আর দিয়ে রিপ্রেজেন্ট করবে, কেননা তোমার যখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে হবে তখন কিন্তু আর সমান কত এ এটা জানতে হবে। সেই কারণে তোমার এ এর সাথে আর এর একটা রিলেশন লাগবে, অর্থাৎ তোমার ইউনিট সেলে যে প্যারামিটার ল্যাটিস প্যারামিটারের সাথে তোমার অ্যাটমের রেডিয়াসের একটা রিলেশন তুমি ড্র করে রাখবে। তাহলে এখানে তোমার অ্যাটম আকারে আছে যেটা, তুমি অ্যাটমের জন্য রেডিয়াস আর, এখানে দেখিয়ে দিয়েছে এটা 2ISR। আমার এদিকে হচ্ছে এ। পিথাগোরাসের সূত্র জানি না আমরা? জি ম্যাম। পিথাগোরাসের সূত্রের মতো করে করতে পারি, বের করতে পারি, এটা করা যায় কোনোভাবে? ছবিটাকে দেখো তো চিন্তা করে। আচ্ছা, আমি এটা তোমার সুবিধার জন্য এভাবে দেখেছিলাম, পাবে কিনা আমি নট শিওর। আলো দেখা যায় না, না তুমি ছোট, আনক্লিয়ার বোঝা যায় না। বোঝা যাবে না, ওই জন্য না একটা সফটওয়্যার ইউজ করতে হবে, বুঝতে পারতেছি। আচ্ছা, আমি মুখে বলি। তুমি একটা এটার যে এই অংশটা, জাস্ট তুমি এই অংশটার এই পার্টটাকে এখানে এ, ক্যাপিটাল এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরো। বড় করে একে তোমাকে আমি দেখায় বলি। যতটুকু দেখানো যায় অতটুকুই দেখানো। আমি ধরো তোমাদের 1 মিনিট। আচ্ছা, আমি যেটা করেছি জাস্ট এই জিনিসটা এঁকেছি, এখন তো দেখা যাচ্ছে এটা, ওটাও দেখা যাচ্ছে। এক সাইডে তুমি এ দেখো, আর এক সাইডে বি, উপরে সি, ঠিক আছে? জি ম্যাম, ঠিক যদি আছে। উল্টা দেখা যাচ্ছে মিরর না, এই কারণে। ম্যাম ঠিক আছে তো, হ্যাঁ, ঠিক আছে। চিন্তা করো তুমি, আর সি এটা হচ্ছে দুই অংশটা, আমাদের সাইডে যে টুয়াইস আর লেখা যে অংশটা, সেটার উপর দিয়ে তুমি এ আর বি কে কানেক্ট করে দিচ্ছ। তাহলে এ বি সমান আর দিয়ে কি লিখতে পারো? টুয়াইস আর প্লাস আর প্লাস আর। বুঝতে পারছি কি? ম্যাম কথাগুলো ম্যাম, কথা শোনা যাচ্ছে কেটে না। গেছে না, সাউন্ডটা আছে বোঝা যাচ্ছে না। সাউন্ড বোঝা যাচ্ছে না? না ম্যাম এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে ওটার মধ্যে আচ্ছা আচ্ছা দাঁড়াও,
দেখো তো এভাবে যদি দেই এ আর সি, এখানে টুয়াইস আর আছে, এই জায়গায় টুয়াইস আর আছে, এখানে আর আর এখানে আর, বোঝা যায়? জি ম্যাম। জি ম্যাম বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা বলতে যাচ্ছি যে টুয়াইস আর 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 আর, এটা তুমি ধরলা এই কর্নারটাকে এসি ধরলা, এ আর সি, এক পয়েন্টকে এ আরেক পয়েন্টকে সি, তাহলে এসি স্কোয়ার থাকবে আছে সূত্র এ আর সি আর এদিকে বি, এই ধরনের স্ট্রাকচার চিন্তা করো, এই যে এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের জি ম্যাম। স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার না? জি ম্যাম। তাহলে এবি আর বিসি, এবি আর বিসি তো তার ল্যাটিস প্যারামিটারটা না, ল্যাটিসের অংশটা না? আমি যদি এখানে ধরি এই অংশটা তো এ, এই অংশটাও এ, এই অংশটাও এ না? ইউনিট সেলের এক একটা অংশ তো এ, তাহলে এ যদি হয় তাহলে বাকি দুইটা তো এ, তাহলে কি দাঁড়াচ্ছে এবি এসি স্কোয়ার যদি ধরি, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বোঝা যাচ্ছে তো? আরেকবার একটু বলেন। ম্যাম 4r স্কয়ার সমান a স্কয়ার প্লাস a স্কয়ার। না, এসি স্কোয়ার যদি ধরি, তুমি যদি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় না, আমি এই যে তুমি এইটুকু তো বুঝেছো, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় না? জি ম্যাম। তাহলে এবি আর বিসি কি এর সমান না? ল্যাটিস প্যারামিটার না তার? একটা ইউনিট সেলের তো দুইটা অংশ না নিয়েছে না এটা? জি ম্যাম, ab সমান আছে 4r, ac সমান এসি সমান জি স্যার। জি ম্যাম, ac সমান 4r 4r হয়, অর্থাৎ r প্লাস 2r প্লাস r, এভাবে 4r হয়। সবাই বুঝতে পারছো? ab সমান হচ্ছে a হয়। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে এ তো হচ্ছে এবি সমানও এ, বিসি সমানও এ, ac সমান a। জি ম্যাম। এই যে এই সাইডও এ, এই সাইডও এ, তাহলে আমি তো আর এর সাথে এর একটা রিলেশন দাঁড় করাতে পারছি না পিথাগোরাসের মাধ্যমে? জি ম্যাম। অর্থাৎ আমার এখানে কিন্তু আসছে কত, 4r স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস a স্কয়ার, 2a স্কয়ার। অন্যরা বুঝতে পারছো? সিম্পল পিথাগোরাসের সূত্র। জি ম্যাম, ঠিক আছে। ইয়েস ম্যাম। জি ম্যাম। আমি চেষ্টা করবো আরেকদিন ওই ক্লিপবোর্ডটা, ওখানে যে হোয়াইট বোর্ড আছে ওটা ইউজ করতে পারার, ঠিক আছে? নাহলে মনে হয় সমস্যা হবে, বোঝানো যাবে না সামনের এইগুলো, আজকেরটা হয়ে যায়। তাহলে এটা থেকে আমি a ইকুয়াল টু 4r বাই √2 পাবো, ঠিক আছে? জি ম্যাম, ক্যালকুলেশন করে। হ্যাঁ, ক্যালকুলেশন করে। তাহলে আমি আর এর সাথে আমি এর একটা রিলেশন পাচ্ছি, অর্থাৎ আমি যখন আমার r ইকুয়াল টু দরকার, আমি r কে r ইকুয়াল টু দিয়ে √4a লিখতে পারি, আবার a দরকার যখন, তখন আমি a ইকুয়াল টু 4/√2 r লিখতে পারি, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এটা এফসি স্ট্রাকচারে দেখো কোঅর্ডিনেশন নাম্বার লিখেছে 12, সিম্পল কিউবিকে কি বলেছিল 6, ঠিক না? সিম্পল কিউবিকে কিন্তু ছিল 6, এখানে দেখো 12, এখানে 12টাকে বোঝানোর জন্য আগের মতো করে কিন্তু বোঝায়নি, এখানে আবার আরেকগুলো চিন্তা করতে বলেছে, কিভাবে তিনটা প্লেন চিন্তা করেছে, পারপেন্ডিকুলার তিনটা প্লেন, সবচেয়ে কাছের তিনটা প্লেন, এভাবে একটা প্লেন চিন্তা করেছে, যেটা হচ্ছে এই চারটা অ্যাটম দিয়ে, তারপরে উপরে এভাবে খাড়া ভাবে আবার আরেকটা প্লেন এভাবে আছে, আরেকটা খাড়া ভাবে এভাবে আছে, একটা এভাবে আছে, আরেকটা এভাবে আছে, তার সাথে আরেকটা 90 ডিগ্রিতে, এই যে এখানে একটা, আর এটা হচ্ছে এখানে একটা, কার্সার দিয়ে দেখাচ্ছি, তিনটা প্লেন। এখন তিনটা প্লেন সবচেয়ে কাছে আছে এভাবে বলে, তার চারটা কর্নার যদি চিন্তা করো, চারটা কর্নারে চারটা করে অ্যাটম, তাহলে কতগুলো হয় 12, 3 4 12। ল্যাটিস প্যারামিটার গুলো কি বের করে নিতে হবে নাকি এটা মনে রাখলে হবে? এভাবে বের করে নিতে হবে নাকি মনে রাখলে হবে? ল্যাটিস প্যারামিটারটা তোমার ডিপেন্ড করে, যে বললাম না সবসময় তুমি দেখবা, তোমার ক্লাসে বললাম না ওই ক্লাসে, সবসময় দেখবা নাম্বার কত, তোমার ইয়েতে কোশ্চেন মার্ক কত চাচ্ছে, মানে ওটাতে কত আছে, সেই অনুযায়ী তুমি আনসার দিবা। ব্যাপার হচ্ছে যদি এরকম হয় যে হ্যাঁ এটা আসলে এটা বের করতে বলে নাই, বের করতে বলছে আসলে অন্য অংশ, তাহলে তুমি
এটা সরাসরি লিখে যেতে পারবা। লিখে দিব আর জি যদি ম্যাম। এরকম হয়, হ্যাঁ, আর নাম্বার যদি বেশি থাকে তার মানে হচ্ছে তোমাকে এটা ডিরাইভ করে ওই অংশে যেতে হবে। ঠিক আছে? ডিপেন্ডস অন মার্ক। হ্যাঁ, ডিপেন্ডস অন মার্ক। কেননা তুমি মার্কের উপর দেখেই বুঝতে পারবা যে এটা তোমার আহ, সব অংশ ডেরিভেশন যাচ্ছে। ধরো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে বলেছি, সেখানে তুমি যখন বলবা যে a = 4r/√2, তোমার এটার মধ্যে এখন 4 নাম্বার একটা কোশ্চেন বা 3 নাম্বার একটা কোশ্চেন, তাহলে তোমার তো এত কিছু দরকার নেই, তুমি সরাসরি ওভাবে লিখে সামনে আগাতে পারো। হ্যাঁ, কিন্তু তোমার যদি থাকে ওটার মধ্যে 6 নাম্বার বা 5 নাম্বার এরকম আরেকটু বেশি থাকে, তাহলে তোমাকে একটু দেখাতে হবে, ঠিক না? জি ম্যাম ঠিক আছে। সেটা বলছি, একটু দেখায় তারপর যাবা। আর এমনিতে যে কোনোটাতে তুমি দেখালে তো কোনো সমস্যা নাই, যদি টাইমের মধ্যে দেখায় চলে যাও কোনো সমস্যা নাই। আর আমি বলবো যে আমার কাছে ইজি লাগে যে দেখানোটাই, কারণ তাহলে মুখস্থ মনে রাখতে হয় না, এমনি বের বের করে অটোমেটিক বের হয়ে যায়, মানে ম্যাথমেটিক্স এর মতো আর কি। যেটা বরং মনে মেমোরাইজ করা ডিফিকাল্ট হয় মানুষের। কিন্তু কিন্তু ম্যাম কোঅর্ডিনেশন নাম্বারটা তোমাকে কোঅর্ডিনেশন মনে রাখতে নাম্বারটা তো হবে। মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বারটা তোমার মনে রাখতে হবে। ম্যাম একটা কোশ্চেন করব। হ্যাঁ, বলো। ম্যাম ওই যে আমরা যখন সিম্পল যে ইগুলো আছে ইউনিট সেল অথবা সিম্পল যেটা আছে ওইটাতে আমরা কেন 6টা ধরলাম? ওইটাতে 8টা হওয়ার কথা না, যে এইদিকে 4টা ওইদিকে 4টা, 8টা নিয়ারেস্ট অ্যাটম। ওই যে তোমাকে বললাম, তোমাকে যদি ওই 8টা যদি আসলে সবচেয়ে কাছে হতো তাহলে তোমার 8টাই বলতো, কিন্তু আমি ওরা যখন দেখো আঁকার সময়ও কিন্তু বইয়ে এই পোর্শন নিয়ে কাজ করে বলেনি, তারা অনেকগুলো অংশকে একসাথে দেখিয়েছে যাতে ছেলেমেয়েরা বুঝতে পারে যে এটার স্ট্রাকচারটা এটা ছাড়াও আরো জিনিস আরো কয়েকটা আছে যেগুলো এটার কাছে। ও ম্যাম, মানে ইউনিট সেলের যে চারটা ওইটা ইমাজিন করতেছি না, মানে টোটাল যে একটা ক্রিস্টালের যে নিয়ারেস্ট হ্যাঁ, অ্যাটম গুলো total ওই রকম ইমাজিন করতে। হ্যাঁ, এখানে ইউনিট সেল দিয়ে ওটা মেজার করছো না, এটা হচ্ছে নিয়ারেস্ট নেইবার দিয়ে মেজার করছো, অর্থাৎ একটা সেন্ট্রাল অ্যাটম ধরবা, একটা সেন্ট্রাল অ্যাটম ধরে সেটার কাছাকাছি মানে কতগুলো অ্যাটম আছে, সবচেয়ে কাছে কতগুলো অ্যাটম আছে, এটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। ম্যাম এটা মেমোরাইজ করা ঠিক হবে মেবি, কারণ পরে চিন্তা হ্যাঁ, এটা মনে স্ট্রাকচার রাখতে দেখে হবে। বোঝা আমি যাবে না যেটা পরে। বললাম যে ওই ডাটা, এটা হচ্ছে সাধারণত ডাটা দেয়া থাকে, তখন ডাটা দিয়ে কাজ করে। তো তোমাদের এখানে যেহেতু অল্প কিছু নাম্বার, সেই অল্প কিছু নাম্বার এফসিসি, সিম্পল কিউবিক, তারপর বিসিসি, এরকম কয়েকটা জিনিসের কোঅর্ডিনেশন নাম্বার গুলো শুধু জেনে রাখবে তাহলেই হয়। ওকে ম্যাম। আচ্ছা, এই হচ্ছে এফসিসি। তাহলে এফসিসি, তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা বের করে ফেলো। নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল, ভলিউম অফ অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল। অর্থাৎ এখানে আমি এর আগের স্লাইডে যে দেখালাম কত নাম্বার অফ অ্যাটম বের করেছিলাম, 4। সরি, দেখো এখানে 4, আর এখানে আর কে যদি আমি বলি আর সমান কত, √2/4a, মানে √2/4a, 4/3 পাই আর কিউব আর কি। ঠিক আছে, ওই আগেরটার মতোই 4/3 আর কিউব। আর এর আরটাকে এ ফর্মে দিচ্ছি কেন, আমার এই যে এর নিচে এ ফর্মে আছে তো, এ কেটে যাবে, সেই কারণে ক্যালকুলেশনের সুবিধার জন্য। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে তোমার 0.74 পাবা। এরপর আসছে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, বিসিসি। আচ্ছা, বিসিসি তে কি দাঁড়াচ্ছে, আমার এটার ভিতরে ছিল অ্যাটমটা, ঠিক না? কর্নার গুলোতে তো আছেই, যেটা কিউবিক স্ট্রাকচার কর্নার গুলোতে তো আছেই, আর আরেকটা অ্যাটম ভিতরে থাকবে না? তাহলে যে অ্যাটমটা আমি যদি এখন যে কেটে ফেলি ইউনিট সেলটা, এখানে যে স্ট্রাকচার দেখছো, কেটে ফেলি যদি, তাহলে 8টা সাইডে 1/8 সেটা থাকবেই। সেই অংশটা দেখো 8 × 1/8 দিয়েছে, আর ভেতরে যেটা সেটা তো আর কেটে যাবে না, একটা অ্যাটম আছে, পুরোটাই আছে বডি সেন্টারে। সো এটা পুরো একটাই যোগ হচ্ছে, তাহলে আসতেছে 2টা। ভিতরের যে অ্যাটমটা আছে ম্যাম, সেটা কি কোনো ফেসের সাথে কি ট্রান্সফার আছে নাকি উইদাউটটা? শুনি নাই, বলো আবার। ভিতরে যে অ্যাটমটা আছে এটা কি ফেসের সাথে কানেক্টেড, মানে ভিতরে কোনো ভিতরে যেমন যে 4টা ফেস বা 6টা তল আর কি, এই তলের সাথে কানেক্টেড নাকি একদম সেন্টারে আছে? এখানে তো কানেক্টেডই, এখানে তো এই যে এর সাথে দেখাচ্ছে দেখো, এর অংশের সাথে এটা লেগেই আছে, ঠিক না? ফাঁকা নেই তো,
এখানে লেগে আছে ম্যাম ফাঁকা আছে এই দুটো, এই ম্যাম দুটো ফাঁকা ক্রিস্টাল আছে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ ম্যাম ক্রিস্টালে কি এই যে যখন আমরা বডি সেন্টার চিন্তা করব তখন মানে হচ্ছে অ্যাটম গুলো অ্যাটমের সাথে লাগা আছে এরকম নাকি কোনো স্পেস থাকে? না না, তুমি কখনো এভাবে চিন্তা করবে না, কেননা আমি সবসময় বলতে চাচ্ছি যে তোমাকে ছবিতে যখন দেখাচ্ছে সেটা দেখে কিন্তু তুমি অ্যানালাইসিস করছো ছবি, কারণ এটা আমরা তো ইনভেন্ট করছি না, এটা স্ট্রাকচারালি যেরকম ছিল সেরকম ভাবেই দেখাতে হবে। ধরো এখানে আমি যখন এই যে ইয়েটা দেখালাম এর আগেরটা, সরি এই যে এটা পিছন দিকে যাচ্ছে না সামনে, এটা যখন দেখালাম দেখো এই জায়গাটা ফাঁকা আছে না, জি ম্যাম। কিন্তু এর আগেরটা যখন দেখিয়েছি তখন তো এই জায়গায় ফাঁকা ছিল না, ঠিক না? তাহলে অ্যাটম গুলো যখন যেভাবে আছে সেভাবে করেই দেখাতে হবে, তখন সবগুলো যে লাগা লাগা আছে এরকম না। আমার যে বন্ড গুলো যেভাবে তৈরি সেভাবে করে অ্যারেঞ্জ থাকবে। যে কম্প্যাক্ট যে কথাটা বললাম না, প্যাকিং ফ্যাক্টর যে বের করছি, এর ভেতরে কতটুকু ঘনভাবে আছে সায়েন্টিফিক ভাবে না বললে সেটা হচ্ছে এটা। মিউট করো, নয়েজ আসছে, মিউট করো। এটা শিখাইতে পারলাম না, কার থেকে যে নয়েজ আসতেছে। ম্যাম আপনি মিউট করে দেন ম্যাম। ম্যাম তাকে আপনি আমি মিউট তো করে দেন। নর্মালি মিউট ইয়েটা সামনে আসে, বুঝছো? এখানে যখন আমি স্ক্রিনটা দেই তখন আমার রাইট সাইডে মিউটটা উঠে যায়। আপনি ধরুন না। এখন আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলে ওটা আসবে। ওটাই আমি খুঁজতেছি যে ওটা কোথায় আছে। মিউট হয়েছে এখন নিজে থেকে। আচ্ছা আমাদের একটু আগেই এটাকে, হ্যাঁ? কোনটাতে ছিলাম, এফসিসি নাকি বডি সেন্টার? বডি সেন্টার। আচ্ছা বডি সেন্টারে যেটা, তাহলে ল্যাটিস প্যারামিটার, এখন ল্যাটিস প্যারামিটারটা বের করতে হবে। এটার ক্ষেত্রে ল্যাটিস প্যারামিটার বের করতে পারবা? ক্যালকুলেশনই কিন্তু আগে যেরকম দেখিয়েছিলাম এই অংশটা, এটার এখন ফ্লোরের জায়গাটা, নিচের বেজের জায়গাটা বের করতে হবে আগে। অর্থাৎ আমার এই অংশটা আছে না নিচে বেজের জায়গায় আগে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমি এই অংশে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। পারবা এটা বের করতে? ম্যাম একটু শোনা দেখাই যাচ্ছে? দিলে ভালো হতো। শোনা যাচ্ছে না? জি জি ম্যাম ম্যাম। একটু দেখাই দিলে ভালো হতো। ম্যাম দেখা দিলে একটু ভালো হতো। একটা তো দেখাই দিছি, আর একটা পারা যাবে না? ম্যাম এইখান থেকে এই ম্যাম আর একটু দেখাই দেন। তুমি হোয়াইট বোর্ড দিয়ে এখন এগো না, তাহলে ওটা হাতে প্র্যাকটিসের দরকার আছে, না হলেই হবে। আচ্ছা জিনিস তো আমি এঁকেছি কিন্তু এটা তো দেখা যাবে না। আচ্ছা তুমি যদি এটাকে আমি একটু গাঢ় করে দিচ্ছি আপাতত, আমরা একটু দেখি হোয়াইট বোর্ডে চেষ্টা করি, ওটা আঁকাটাই সমস্যা। তুমি আমার কথা অনুযায়ী শুধু ছবিটা আঁকবা, পয়েন্ট গুলো, যে ছবিটা আমি এখন দেখাবো সেই ছবিটা ভালো করে আঁকবা। দেখা যায়? দেখা যাচ্ছে? জি ম্যাম জি, ম্যাম। দেখা যাচ্ছে। এরকম একটা বক্স আঁকো যেটার এবিসিডি যে পয়েন্ট গুলোতে দিয়েছে সেই পয়েন্ট গুলোতে এবিসিডি গুলো করে লিখো, শুধু পয়েন্ট গুলো ঠিকভাবে লিখো, এবিসিডি। এরপর আমি মুখে বলছি ইকুয়েশন গুলো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? আমি একটু ম্যাম খাতাটা আরেকবার ধরেন ইসে ক্যামেরার সামনে। ক্যামেরাটা অফ হয়ে গেছে। এখন ঠিক আছে? বোঝা যায় না? বোঝা যায় না? ম্যাম ক্যামেরাটা অফ হয়ে গেছে।
অফ হয়ে যাচ্ছে এখন? এখন ঠিক আছে। জাস্ট এবিসিডি যে পয়েন্টটা সেটাকে তুমি লিখো তাহলেই হবে। আমি মুখে এবিসিডি দিয়ে বলবো তো, সেই কারণে বলছি যে এবিসিডি পয়েন্টগুলো ঠিক রাখো। জি ম্যাম, ওকে। এটাকে এ বি, এটা হচ্ছে সি আর জি ম্যাম। এদিকে দিয়েছি এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা ই, জি ম্যাম। ঠিক আছে। এ বি সি ডি ই, এটা হচ্ছে যে ফ্লোরের ডটেড দিয়েছি এই অংশটা, এখানে হচ্ছে আমার ই আর একটু। তোমার ম্যাডাম এখনো অনলাইনে অভ্যস্ত হয়নি, এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। একটু টাইম লাগবে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা এবিসিডি, এখন এবিসিডি এর মধ্যে তুমি যদি এখন ধরো, আমি বলতে যাচ্ছি পিথাগোরাস অ্যাপ্লাই করবা তুমি বেস ফ্লোরের যে জায়গাটা, ফ্লোরের যে জায়গাটা সেটাকে তুমি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখতে পারো। ফ্লোর নিচের জায়গাটা, আমি যদি একটা রুম চিন্তা করি, রুমের নিচের যে ফ্লোরটা, ফ্লোরের মধ্যে এক্স ওয়াই আছে না, এক্স এক্সিস ওয়াই এক্সিস, যেমন এ আর এবি আর বিসি, বোঝা যাচ্ছে? এই যে এবি আর আমি বলছি এই এ আর সি, ঠিক আছে, যে এ পয়েন্ট আর এই সি পয়েন্ট, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হয় না? ইয়েস ম্যাম। জি ম্যাম। বুঝতে পারছো? নিচের জায়গাটা আর কি, নিচের জায়গাটাকে আগে, নিচের স্কয়ারটাকে, ফ্লোরের স্কয়ারটাকে আগে ঠিক করছি এরকম। বাসা হিসেবে বলি, রুম হিসেবে বলি, যাতে ইমাজিন করতে পারো। তাহলে এই এবি স্কয়ার প্লাস এই বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। এখন এবি আর বিসি কত? এ না প্রত্যেকটা, যেহেতু ইউনিট সেলের এক একটা অংশ, এটা একটা এ, এটাও একটা এ, তাহলে এ স্কয়ার a প্লাস এ স্কয়ার a স্কয়ার, স্কয়ার 2a স্কয়ার হবে। তাহলে এসি ইকুয়াল টু বের করতে পারি তো? জি ম্যাম, এসি ইকুয়াল টু হচ্ছে √2 ইনটু এ। হ্যাঁ, √2 ইনটু এ আসলো, এটাকে রাখো। এরপরে করবা, এটা এটুকু পর্যন্ত সবার হয়েছে তো? জি ম্যাম হয়েছে। আচ্ছা, এখন নিবা তুমি এ ই স্কয়ার, এ ই স্কয়ার, এ আর ই, এ আর ই, এখন তুমি জেড দিয়েছো। ম্যাম আপনার সাউন্ডটা মানে যখন কাছে আসতেছেন খুব স্লো হয়ে যাচ্ছে একদম। আচ্ছা এ ই, কেউ ভিডিওতে থাকলে ভিডিও অন করো না, সেটা হলে হয়। এ ই, জি ম্যাম। এ ই স্কয়ার যদি ধরো, সেটা হচ্ছে এই পয়েন্টটা আর এই যে এই পয়েন্টটা উপরের জেড ডিরেকশন, উপরের এই পয়েন্টটা, ঠিক আছে। জি ম্যাম। তাহলে এ ই স্কয়ার ইকুয়াল টু কি হবে? স্কয়ার প্লাস এ স্কয়ার এ স্কয়ার লিখতে পারো, এসি স্কয়ার প্লাস সি ac স্কয়ার, স্কয়ার প্লাস ce স্কয়ার হবে। ম্যাম হচ্ছে লেখা যায় এসি স্কয়ার প্লাস সি স্কয়ার। জি লেখা যায়। হচ্ছে √3 ইনটু এ। হ্যাঁ সেটা বুঝেছি, মানে সবাই একবার সবাই বুঝে সিকোয়েন্সিয়ালি যাই, যে এ ই স্কয়ার কি হয়, এ সি স্কয়ার প্লাস সি ই স্কয়ার, এটাকে একটা পিথাগোরাস পাই না, এরকম আর এরকম, তাই তো? জি ম্যাম বুঝতে পারছি। এসিই একটা ত্রিভুজের মতো চিন্তা করতে পারি এসি কে, না? বুঝা গেছে? জি ম্যাম। তাহলে এখানে এসি আমি একটু আগে বের করেছি, সেটা বসাতে পারি, আর সি যেটা সেটা হচ্ছে এ এর সমান, তো সেটাকে বসাতে পারি। সেটা করলে আমার এই সমান √3 এ আসে, ঠিক না? এখন √3 এ যেখানে দেখানো হয়েছে, √3 এ ম্যাম ম্যাম √3 এটা আরেকবার একটু বলেন ম্যাম, নেটের প্রবলেম হচ্ছে তো, অনেক শোনা যাচ্ছে। এই যে √3 এ তোমার এই বের করলাম না, এই এ স্কয়ার, এ ই স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সি স্কয়ার,
a স্কয়ার ইকুয়াল টু s স্কয়ার প্লাস c স্কয়ার হলো না? এই যে a e স্কয়ার ইকুয়াল টু a c স্কয়ার প্লাস c e স্কয়ার, বুঝা গেছে? হ্যালো, জি ম্যাম বোঝা জি ম্যাম জি ম্যাম বোঝা গেছে। জি ম্যাম। আচ্ছা এইটাই লাগবে। এইটুকু তুমি এখন এসি বের করেছো √2a হোল স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটা দাঁড়াচ্ছে 3a স্কয়ার, তাহলে এটা রুট করলে চলে আসে √3a, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু কত আসে? আচ্ছা √3a এটা হচ্ছে এতটুকু, এখান থেকে এতটুকু। এটা কেন বের করলাম? কারণ এটাকে আমি r এর সাথে রিলেট করতে পারি এই জায়গায়। ছবিতে যে দেখো, ছবিতে এই জায়গায় কত r প্লাস টুয়াইস r প্লাস r, এটাই সমান √3a বলতে পারি না? বুঝতে পারছো না তোমরা? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা তাহলে √3a ইকুয়াল টু যদি 4r হয়, তাহলে ওই a সমান কত? √3 ডিভাইড করে দিলাম, তাহলে এর সাথে আমি r এর একটা রিলেশন পেয়ে গেলাম। আর বডি সেন্টার্ড স্ট্রাকচারে আমার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8, মানে নিয়ারেস্ট নেইবার অ্যাটম হচ্ছে 8। ম্যাম এটা কি ফিক্সড থাকবে সবসময় যে নিয়ারেস্ট অ্যাটম গুলা? এক একটা স্ট্রাকচারের জন্য এটা ফিক্স, মানে তুমি বডি সেন্টার যখন চিন্তা করবে তখন 80 থাকবে, যখন ফেস সেন্টার চিন্তা করবে তখন এটা 12 থাকবে, যখন কিউবিক সিম্পল কিউবিক চিন্তা করবে তখন এটা 60 থাকবে। 6 থাকবে। জি ম্যাম। হ্যাঁ, সো নাম্বারের সাথে ওই নামটার সাথে যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার ওরিয়েন্টেশনের সাথে এটা ডিপেন্ডেন্ট, সেজন্য ওইটার সাথে ওইটা রিলেটেডই থাকবে। ওকে ম্যাম। আচ্ছা তাহলে ওই নাম্বারগুলো তুমি যদি এখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরে বসাও, যেমন আমার নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল কত ছিল? 2 ছিল, এই যে 2 আর এরপর হচ্ছে ভলিউম অফ অ্যাটম, ভলিউম অফ অ্যাটম হচ্ছে 4/3 পাই r কিউব, আর হচ্ছে √3a/4 আমরা যেটা বের করেছি, এর সাথে যে রিলেশন বের করেছি সেটার মধ্যে r ইকুয়াল টু কত করলেই চলে আসে। আর নিচে হচ্ছে তোমার ভলিউম অফ অ্যাটম, সেটা হচ্ছে ভলিউম অফ ইউনিট সেল, সরি, a কিউব, ঠিক আছে? ওই একই জিনিস এখানে আমরা করে বুঝিয়েছি, যেটা আমি তোমাদেরকে দিয়ে দেখালাম, পেজ দিয়ে দেখালাম, ঠিক আছে? তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করা যাবে। আচ্ছা এখানে আমরা কিউবিক স্ট্রাকচার যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে নরমালি আমরা সবসময় কনভেনশনালি যেগুলো ভাগ করে থাকি, কিন্তু নেচারে কিছু অন্য ধরনের জিনিসও থাকে, একেবারে যে সবগুলোই এরকম এক্সেপশনাল কিছু থাকে, সেটার মধ্যে যেমন এই যে ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দেখলে কোনোভাবেই সম্ভব তোমার পক্ষে যে এটার ইয়েগুলো বের করা, এই যে কোঅর্ডিনেশন নাম্বার, এরকম অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচার আছে, ভিতরে অনেকভাবে থাকবে, সেই কারণে সেগুলোকে এটা জাস্ট দেখানোর জন্য বলা, কিন্তু ডেরিভেশনের জন্য সাধারণত এগুলো আসে না। তোমাদের বোঝানোর জন্য যে শুধুমাত্র সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড বা এফসিসি আছে এরকম না, এরকম ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার, ওজাইট স্ট্রাকচার, এরকম হেক্সাগন স্ট্রাকচার অনেকগুলোই আছে, সেগুলো তোমার ক্যালকুলেট করে তুমি সহজে করতে পারবে না। সেই ক্ষেত্রে ধরো তোমার নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এখানে কি দিয়েছে? নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এখানে দেখো এখানে চারটা, এই 8টা কর্নার তো আছেই, সে 8 × 1/8 এটা আসলো, প্লাস এখানে দেখো এই অংশটা প্রত্যেকটা ফেসে একটা করে আছে, এই যে এই 6টাকে দেখো, এই 6টাকে দেখো, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা ফেসে একটা করে আছে, তাহলে 6 × 1/2 ফেসে যেগুলো থাকে যেগুলো অর্ধেক হয়ে যায় না, অর্ধেক হয়ে যায়, অর্ধেক। তো আমার জাস্ট গুনতে হচ্ছে ফেসে কতগুলো আছে, ফেসে এখানে 6টা আছে এই স্ট্রাকচারে, তাহলে ফেস 6 × 1/2, আর এটার হচ্ছে 4টা। ম্যাম এটা এই যে ফেসের মধ্যেটা আমি বুঝতে পারতেছি না। এটা তোমার নিজে তাকায় দেখতে হবে, তুমি দেখো এই 6টা আমি তোমাকে হাতে বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এখান থেকে এই হেক্সাগোনালের মতো এরকম একটা 6টা স্ট্রাকচার দেখো, তাহলে তোমার এই বুঝতে পারবে এটা হচ্ছে এই অংশের ওয়ালে আছে, জি জি। তারপরে এটা এই অংশের ওয়ালে আছে, এটা আছে এই অংশের ওয়ালে, সেরকম ভাবে চিন্তা করলে মানে এখানে ফেস সেন্টারে আছে 6টা ফেসে আছে, আবার 8টা কর্নারেও আছে, আবার মাঝখানে ভেতরেও 4টা আছে,
সেই কারণে জি ম্যাম বুঝতে পারছি। বডিতেও আছে 4টা। ম্যাম এই 4টা কি বডিতে 4টা সেই 7টা? হ্যাঁ আবার বলো। এই 4টা কি ম্যাম ওই যে ফেসের ভিতরের ওইগুলা? এটা ভিতরের গুলো, এখানে ভিতরে আরো 4টা আছে। তুমি যদি টোটাল গুণও দেখবা যে এই 4টা পাবা, আরো 4টা পাবা। এখানে যে 6টা, এই 6টা ছাড়াও আরো 4টা, এই যে 1 2 3, এই যে এখানে না, এখানে না, এই যে এখানে একটা 4টা। ম্যাম কিন্তু এত হ্যাঁ ওইটা বললাম যে এখানে তোমার কমপ্লিকেটেড স্ট্রাকচার, আরো অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচার আছে, এগুলো তুমি ম্যাম এখানে দেখে তো বের করতে পারবে না। ওয়াল হচ্ছে 8টা মনে হয়, কিন্তু ফেসে কিভাবে হচ্ছে 6টা থাকে? জি ম্যাম আমার এই কোশ্চেন ছিল ম্যাম। ও আচ্ছা আচ্ছা বুঝছি। 1 2 3 4 5 6, এই ফেসে আমি যেটা এখানে দেখছি, এই ফেসে এখানে একটা, এটা এটা যে ট্রাইকে দেখাইতেন ম্যাম। এটা আইকে দেখানো সম্ভব? এটা তো আঁকাই আছে, এটা তো আইকে দেখানো সম্ভব না। চোখের তো ইয়েতে বললাম বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিকেটেড স্ট্রাকচার, এটা তুমি ওভাবে করে বুঝবা না। কিন্তু এইখান থেকে ক্যালকুলেশন থেকে তুমি বুঝতে পারতেছো যে এটা 6টা ফেসে হাফ করে আছে। কেটে দাও তো, হাফ করে আছে, তার মানে ফেসে আছে এটা। আর হচ্ছে 4টা আছে, তার মানে বডির ভিতরে ফুল, যেহেতু 4টাকে ফুল দিচ্ছে তার মানে ম্যাম ফুল। এই 4টাকে হাফের সাথেই আছে হাতের সাথে না? হাফ ওই যে 6 হাফের সাথে কি সেই 4টা যোগ আছে? 4টা তো সবগুলোর সাথে একটা কানেকশন তো আছেই, ও, কিন্তু বলছি ওটা মানে ভিতরে সব পুরোটা, সবগুলার ক্ষেত্রে ওটা আর কি 4টা ভিতরে আছে, থাকবে। ওটা কিন্তু ফেসে না। হ্যাঁ হ্যাঁ মানে সেটাই যেহেতু বলতেছি। 4 একদম পুরো সংখ্যাটা দিচ্ছে, তার মানে হচ্ছে ওটা বডি সেন্টার, বডির ভিতরে আছে। এর আগে body- বডি সেন্টার, হ্যাঁ এর আগে বডি সেন্টার গুলো যে দেখেছি সেগুলোর মধ্যে একটা অনেক বড় আকারে পুরোটা দখল করে আছে, কিন্তু এখানে হচ্ছে অনেক ফাঁকা ফাঁকা, কিন্তু ভিতরে অনেকগুলো বডি সেন্টারে আছে। ধরো ভিতরে অনেকগুলো ঝুলছে 4টা, কিন্তু আর সেটা মানে বাইরে এটা ফেস দিয়ে কাট হাফ হচ্ছে না। হলেও মানে ওই 4টা আর কি ফিক্স থাকবেই সব সময়। হ্যাঁ আবার বলো। মানে এখানে আমরা যেহেতু 6 হাফ ধরছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে 4টা আছে, 4টা সবসময় আর কি ফিক্সডই থাকবে ওইখানে। 4টা ধরো বডি সেন্টারের মতো আছে, বডি সেন্টার যেহেতু সেজন্য এটা ফিক্সডই থাকবে। 4টা বডি সেন্টার আছে, কিন্তু আবার 6টা হচ্ছে তোমার ফেস সেন্টার। ও আচ্ছা ম্যাম, কারণ হাফ হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ম্যাম। ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে আর কি, ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে 6টা, মানে এখানে দেখে যত না বোঝা যাচ্ছে, ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে যে হাফ হচ্ছে 6টা ফেসে আছে, আর 8টা আছে হচ্ছে কর্নারে, ফেসে আছে 6টা যেহেতু হাফ হয়ে গেছে, আর 4টা যেহেতু একদম পুরোপুরি আছে, বডি সেন্টার পুরোপুরি, যেহেতু, হ্যাঁ তার মানে এটা বডির ভিতরে আছে, হ্যাঁ বডির ভিতরে সেহেতু পুরো সেই পুরো 4টা। ইউনিট সেলের বডির ভিতরে 4টা কোনোভাবে অ্যারেঞ্জড আছে। ওকে ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এটা ল্যাটিস প্যারামিটার হচ্ছে a ইকুয়াল টু, এটা বের করে দেয়া মানে এখান থেকে সম্ভব না, কিন্তু এটা হচ্ছে ওই যে বললাম যে একটা শীট দেওয়া থাকে, সেই শীটের মধ্যে এটা দেওয়া থাকে যে a ইকুয়াল টু কত, 8r/√3 কার জন্য, এই ডায়মন্ড কিউবিক স্ট্রাকচারের জন্য। তুমি ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার কখনোই সিম্পল কিউবিক স্ট্রাকচারের সমান হবে না, তার ল্যাটিস প্যারামিটার দিয়ে তুমি ডায়মন্ড কিউবিক স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক তুমি বের করতে পারবে না, প্রপার্টিজ বের করতে পারবে না। সেই কারণেই তোমাকে এটাকে আলাদা করে আরেকটা বের করতে হয়েছে যে ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার এরকম, ঠিক আছে, এই স্ট্রাকচারটা এরকম। আচ্ছা এটারই আবার দেখো আরো কমপ্লিকেটেড ধরন আছে, জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। এগুলো কিন্তু খুব বেশি, মানে আমি যেটা বলছি যে তোমাকে আগেরটার মতো ক্যালকুলেট করে আসতে হবে এরকম না, এটা জাস্ট তোমার বোঝানোর জন্য যে তোমার কিছু এক্সেপশনালও আছে, এরকম ভাবে মানে তুমি ধরে রাখবে না যে আমার শুধুমাত্র এই 3টা ধরনই আছে। নেচারে তো অনেক ধরনই আছে, তার মধ্যে কিছু এক্সেপশন গুলোকে বলা হচ্ছে যে কিছু এক্সেপশন আছে যেগুলো তোমার আরো অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচার, অর্থাৎ তুমি ওই কনসেপ্ট দিয়ে আগাতে পারবা, কিন্তু তুমি পুরোপুরি ওই কনসেপ্টে ফেলতে পারবা না। যেমন তুমি এর আগেরটাকে তুমি বডি সেন্টারেও ফেলছো, বডি সেন্টারও দেখছো ওটার মধ্যে আছে, আবার ফেস সেন্টারও আছে ওটার মধ্যে, আবার কর্নার গুলোতে আছে, সিম্পল কিউবিকের জিনিসও আছে, সবকিছুর একটা কম্বিনেশন। কিন্তু তুমি বডি সেন্টার পড়েছো বলে তুমি ওই ক্যালকুলেশন করতে পারছো, তুমি ফেস সেন্টার পড়েছো বলে তুমি ওই ক্যালকুলেশনটা করতে পারছো যে এটা হাফ হবে নাকি এটা ফুল পোরশনটা হবে। সো ওইটার নলেজটা, ওইটা হচ্ছে বেসিক, ওই নলেজটা তুমি অন্যগুলোতে লাগাই তুমি অন্যটা বের করতে পারছো। কারণ তুমি ম্যাটেরিয়াল কিন্তু ডিফারেন্ট করে ফেলতে পারবে না, তুমি নেচারে একটা জিনিস নতুন একটা, যখন রিসার্চে ঢুকবা নতুন একটা জিনিসই তোমাকে দেওয়া হবে, সেটা ইনভেস্টিগেট করতে দেওয়া হবে, তখন তুমি ওটার প্রপার্টি খুঁজতেই থাকবা, তখন দেখা যাবে তোমার এই বেসিক নলেজ গুলোই ওটাতে কাজে লাগবে, যেটা Ma'am, কোনটার তার মানে সাথে কি- যাচ্ছে।
ডায়মন্ড জিঙ্ক ব্লেডের জন্য কি ল্যাটিস প্যারামিটার আমাদের বের করে নিতে হবে? না না এটা আপাতত বের করার দরকার না। না, এটা যতটুকু আমি এখানে দেখাচ্ছি এতটুকুই মনে করবা, এতটুকুই মনে রাখবা যে এটুকু শুধু মনে রাখার দরকার কিসের জন্য, যদি আমি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে বলি তাহলে, ঠিক আছে? তবে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর আসলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পল কিউবিক, বিসিসি, এফসিসি এগুলোর ক্ষেত্রে, যেগুলো হচ্ছে তোমাকে ডিরাইভ করতে বলা হয়। আর এগুলো হয়তো বা কুইজ এরকম ছোটখাটো জিনিসে হয়তো আসতে পারে, সেই জন্য এটা মনে রাখা। নাম্বারটা কিভাবে হলো এখানে? বুঝছো না ব্যাপারটা? জি ম্যাম। এটা যতটুকু বলছি জিনিসটা বুঝে যাও তাহলে মাথায় থাকবে। কোঅর্ডিনেশন নাম্বার 4 এটা কিভাবে জানো আসলে? 4 এর স্ট্রাকচার এটা তুমি এখান থেকে বুঝবা, দেখে মনে হচ্ছে অনেকগুলো আছে, কিন্তু নিয়ারেস্ট নেইবার একটা সেন্ট্রাল অ্যাটম ধরলে নিয়ারেস্ট নেইবার এই স্ট্রাকচারে পাবা তুমি 4টা, সেজন্য সেটাকে বলছি কোঅর্ডিনেশন নাম্বার 4। বুঝছো? আমি তো তোমাকে বারবার বললাম না, কোঅর্ডিনেশন নাম্বার তুমি কোনো অ্যাঙ্গেল থেকে দেখে বুঝবা না, তুমি কনফিউজড হবে আরো। তোমাকে দেখে মনে হবে অনেকগুলোই এর আশেপাশে, কিন্তু তুমি একটা সেন্ট্রাল অ্যাটমকে ধরে পুরো ল্যাটিসের মধ্যে একটা সেন্ট্রাল অ্যাটম ধরলে, যে কোনো সাইড থেকে একটা সেন্ট্রাল অ্যাটম ধরলে তার সবচেয়ে নিয়ারেস্ট কয়টা নেবার পাবা, সেটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। সেটা এটার ক্ষেত্রে 4টা পাবে, সেজন্য কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। এটার ক্ষেত্রে কমপ্লিকেটেড। দেখো তুমি হেক্সাগোনাল স্ট্রাকচার যদি দেখো 3D আকারে দেখাচ্ছে এখানে, উপরে দেখো এখানে হেক্সাগোনাল একটা ফর্ম, 7টা অ্যাটম এখানে দেখাচ্ছে, আবার এটা নিচে এখানে 3টা অ্যাটম আবার আরেকভাবে অ্যারেঞ্জড আছে, আবার এখানে 7টা অ্যাটম আছে, মানে এটা পিরিয়ডিক হবে। ক্রিস্টালাইন স্ট্রাকচার যেহেতু তারা একটা পিরিয়ডিসিটি মেনটেন করবে, রিপিটেশন মেনটেন করবে, কিন্তু একটা এক এক ধরনের মেনটেন করে। এই হেক্সাগোনাল স্ট্রাকচারে দেখা গেছে তারা প্রথমে 7টা, তারপর 3টা, তারপর আবার 7টা এভাবে মেনটেন করে। তারা এটাকে নাম দেয় এবি স্ট্যাক বলে। এ বলে একটাকে এ ধরলে আরেকটাকে ধরে বি, আরেকটা স্ট্রাকচারকে, অর্থাৎ এই এ বি যে এটাই আবার রিপিট হবে। কিন্তু একটা বলতে হবে যে পিরিয়ডিসিটি কিভাবে মেনটেন হচ্ছে, এ বি করে রিপিট হচ্ছে। শুধু এটার পর তো এটা আসছে না, এটার পর আসছে এটা, তারপর এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন করে যে এ বি। তুমি এটাকে যদি এ ধরো তাহলে এটাকে বি ধরবা, তাহলে এই ওয়েতে এ বি, আর এটাকে যদি এ ধরো তাহলে অন্যটাকে বি ধরবা। মানে আমার কথা হচ্ছে দুটো তো একরকম স্ট্রাকচার না। উপরের যে এটা 7টা অ্যাটম দিয়ে, নিচেরটা 3টা, তাহলে সেটা তো আর ওটা একই জিনিস হলো না। তার উপরটাকে ধরেছে তারা এ, আর নিচেটাকে ধরছে বি। এগুলোকে বলে স্ট্যাকিং লেয়ার, এ বি স্ট্যাকিং লেয়ারও বলে। ম্যাম পিরিয়ডিসিটিটা ঠিক আছে, প্যাক হিসাবে রিপিটেশন হচ্ছে, প্যাক হিসাবে পিরিয়ডিসিটি কি হিসাবে? আমি যে 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 কি বলবো, পর্যায়ক্রম, মানে যে ক্রিস্টালে তো একটা পিরিয়ডিসিটি থাকে। হ্যাঁ, ক্রিস্টাল ফর্মে এগুলো তো ক্রিস্টাল স্ট্রাকচার। প্যাক হিসাবে আর কি পিরিয়ডিসিটি মেইনটেইন হচ্ছে। হ্যাঁ, এটা তো পিরিয়ডিসিটি হবে, মানে তোমার আগে যেমন দেখেছো যে একটা সিম্পল দুইটা অ্যাটম যতটুকু স্পেসিং নিয়ে চলেছে ওভাবে করে রিপিটেশন হয়েছে। এখানে তুমি শুধু এইটুকু অ্যাটমকে তুমি বলতে পারবে না রিপিটেশন হচ্ছে, কিন্তু তুমি আবার বলতে পারছো এই স্ট্রাকচারটা যে ধরনের, আরেকটা স্ট্রাকচার, এই দুইটা মিলে যে এ আর বি যে স্ট্যাকিংটা আসছে সেটার রিপিটেশন হচ্ছে ঠিকই, তাহলে সেটা একটা ক্রিস্টালিনিটি মেনটেন করছে। ঠিক আছে? জি ম্যাম, কেন এটার ইউনিট সেল আবার আরেক ধরনের হবে হেক্সাগোনালের, তখন সেই অ্যাটম গুলোকে তারা যেভাবে বিবেচনা করবে সেটা, ওই যে আমরা যে হেক্সাগোনাল করেছি না, আলফা বিটা কত হবে, গামাটা 120 ডিগ্রি হবে, শুধু গামাটা 120 ডিগ্রি হবে, সেই ওয়েতে এটার স্ট্রাকচার তখন ইউনিট সেলটাকে বিবেচনা করবে, কিন্তু ইউনিট সেলের রিপিটেশনই হবে। কিন্তু তুমি এখানে যখন হেক্সাগোনাল স্ট্রাকচার দেখবা, সব ক্ষেত্রেই দেখবা হেক্সাগোনাল স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে তোমার এবি এই ফর্মে স্ট্যাকিং লেয়ার থাকে, তারা এইভাবেই গঠিত। এটা হচ্ছে ব্যাপার। তো এটা জাস্ট একটা ছবি দেওয়া হয়েছে যে 2D প্রজেকশনে, আর উপর থেকে দেখলে, উপর থেকে যদি দেখো এখানে দেখো টপ লেয়ারকে হালকা গ্রিন দেওয়া হয়েছে, এই টপ লেয়ারটাকে দেখানো হচ্ছে হালকা গ্রিন, আর মিডল লেয়ার যে 3টা, সেই 3টা মানে পজিশনটা কোন জায়গায় সেটা বোঝানোর জন্য। উপর থেকে যদি দেখি, এদিক থেকে দেখছি, এদিক থেকে দেখলে আমার সার্কেল গুলো এমন ভাবে বসায় দেখাচ্ছে যে আমার ওই যে 3টা অ্যাটম সেটা কোন পোর্শনে পড়ছে, এই যে ব্লু কালার যেখানে আসছে সেই পোর্শনে। জাস্ট স্ট্রাকচারটাকে একটু বোঝানোর জন্য বলেছে
যে এখান থেকে দেখতে মনে হচ্ছে এটা এই জায়গায়, কিন্তু আসলে এটা এই উপর থেকে দেখলে বোঝা যায় যে এটা অ্যাটমের কোনটার সাথে কোনটার নিচে, ঠিক আছে? আর বটম লেয়ারে এই 7টা, সরি। তো এটার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, আর এর একটা অনুপাত দিয়ে দিয়েছে সি আর এ, সেটা হচ্ছে 1.633, আর হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 0.74। ম্যাম ওই যে অরেঞ্জ কালারের যে অ্যাটমটা ওইটা আসলে গণনায় আননি কেন? এখানে মোট 12টা দেখাচ্ছে। যেহেতু হেক্সাগোনাল আপনি বলতেছেন 6টা এবং মাঝখানে একটা 7টা, তারপর 3টা, তারপর আবার 7টা, তার মানে টপ লেয়ারে 7টা, বটম লেয়ারে 7টা, আর মিডল লেয়ারে 3টা, তাই না? তো ওরকম চিন্তা করলে তো 13টা হয়, বাট এই যে নিচে যে আবার কর্নারে দেখাইছে কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে তো বারবার বললামই আমি যে এটা আমাদের চোখে দেখা দিয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না। সে যে উপর থেকে দেখলে কতটুকু ডিসটেন্সে আছে, তুমি এখানে দেখছো এই যে 2D প্রজেকশনে দেখছো যখন, তখন উপর থেকে দেখছো সেটা এটার কাছে কোন অ্যাটম থেকে কোনটার কাছে কতটুকু, সেটা তুমি মেজার না করে বুঝতে পারবে না। তুমি মেজার করেই বুঝতে পারবে যে এটা আসলে কোন কয়টা অ্যাটম তার সবচেয়ে কাছে আছে, ঠিক আছে? না হলে তোমার ওই নাম্বার ঠিক হবে না। এটা মেজারমেন্টের মাধ্যমে বের করতে হবে। তুমি ওই চোখে দেখে কোনো একটা অ্যাঙ্গেল থেকে দেখে হবে না। তো এটা দেখবে যে বের করার সময় তারা এক অ্যাঙ্গেল না, অনেক অ্যাঙ্গেল থেকে দেখে তারপর এটা জাস্টিফাই করে তারপর জিনিস বের করেছে, ঠিক আছে? তো এটাকে কোঅর্ডিনেশন নাম্বার তুমি শুধু দেখে বুঝবা না। এটা হচ্ছে তারা যেটা সিম্পল স্ট্রাকচার সেটার ক্ষেত্রে তোমাকে সামনে এনে দেখায় দিছে যে এইগুলোকে নিয়েছিলাম। যেমন কিউবিক স্ট্রাকচার তুমি যখন দেখছো, তুমি ওটাতেও তো তোমার চোখে একটাকে বড় মনে হওয়ার কথা। এই যে এটাকে অনেক দূরে মনে হয় না? এটাকে তো অনেক দূরে মনে হচ্ছে। এই 4টাকে না হয় কাছাকাছি, এই সেন্টারের কাছাকাছি মনে হচ্ছে, এই 2টাকে তো অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু এই 2টাকে দূরে মনে হচ্ছে আমি এদিক থেকে দেখছি বলে। কিন্তু এটাকে যদি আমি আবার ঘুরায় নেই তাহলে দেখা যাবে এটার মতোই 4টা। জি ম্যাম। ঠিক আছে? সেজন্য বললাম যে এটা ওরা দেখে এই স্ট্রাকচারে এটা বের করেছে, করে এটা দেখানো সম্ভব বলে তোমাকে ছবি এঁকে ওভাবে বুঝাই দিল যে আমি এই অ্যাটম গুলোকে নিয়েছি তার নেবারেস্ট মানে নিয়ারিং নেবারেস্ট অ্যাটম হিসেবে এই অ্যাটম গুলোকে নেওয়া হয়েছে, সেটা দেখানো হয়েছে। আর অন্যগুলোর ক্ষেত্রে সেটা দেখাতে পারেনি, কেননা ওটা খুবই কমপ্লিকেটেড স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা, আজকে সময় কতটুকু আছে? আর 15 মিনিট আছে। এটা তো জুম অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট এই একটা বই তোমাদের বইয়ের মধ্যে আছে, জাস্ট বইয়ের মধ্যে যেই বিসিসি সব একসাথে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কত, তারপর বিসিসি এফসিসি এর এসি এগুলোর পরিমাণগুলো দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, ওটা একবার দেখবো। ম্যাম হুম ম্যাম আমাদের কি এরকম র্যান্ডমলি কোনো যে 3D বা 2D প্রজেকশন দিয়ে এপিএফ বার করতে হবে, মানে এরকম দেওয়া থাকবে এক্সামে কি, নাকি জাস্ট জানার জন্য এগুলো? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে হবে কিনা? জি ম্যাম, মানে এরকম কি আমাদের কোনো র্যান্ডমলি কোনো 3D প্রজেকশন দিবে যে এটা থেকে এপিএফ বের করো, এরকম কিছু? র্যান্ডমলি কিছু দিলে ওটাও তোমার ওই স্ট্রাকচারের এর ভেতরেই পড়বে আর কি, মানে কিউবিক স্ট্রাকচার বা এফসিসি বা এই পড়ানোর যে স্ট্রাকচার, এটা যদি বের করতে পারো ওটার স্ট্রাকচারও তখন তুমি বের করতে পারবা। কোনো একটা নাম, হ্যাঁ, উদাহরণের মধ্যে থেকে কোনো একটা নাম নিলাম, নিয়ে বললাম ওটা যদি কিউবিক স্ট্রাকচার হয়ে থাকে, আমি সেটা কিউবিক স্ট্রাকচার কথাটা বললাম না, কিন্তু আমি বললাম যে ধরো এখানেই ধরো এখনই যদি বলি বিসিসি, এখানে কি ক্রোমিয়াম আছে না এক্সাম্পলে? জি ম্যাম। আমি বললাম যে ক্রোমিয়ামের কথা বলে তোমাকে জিনিস বের করতে বললাম, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করো, কোঅর্ডিনেশন নাম্বার কত হতে পারে এরকম বের করতে বললাম। তো তখন তোমার জানতে হবে যে ক্রোমিয়ামটা কার, বিসিসির অংশ, বিসিসির উদাহরণ, তাহলে বিসিসি যেভাবে বের করতে হয় সেভাবে বের করে দিতে হবে, তাহলে নামটা লিখতে হবে ক্রোমিয়াম দিয়ে, ঠিক না? বুঝে গেছে? এই কোঅর্ডিনেশন নাম্বারটা বের করাই তো ঝামেলা ম্যাম, এইভাবে আলাদা আলাদা ভাবে মানে মনে রাখা। কোনটা বের করে ঝামেলা? আমি যে কোঅর্ডিনেশন নাম্বার এই যে লাস্টের যেগুলো দেখালেন, মানে এগুলো তো না ওগুলো বের করতে হবে না, ওগুলো তো মনে রাখবে। আচ্ছা আমি তো বললাম বিসিসি এফসিসি আর যে কোঅর্ডিনেশন নাম্বার মোটামুটি কিন্তু সবগুলোই মনে রাখতে হচ্ছে। শুধুমাত্র তোমার বের করতে হয় যেটা, সেটা হচ্ছে বিসিসি এফসিসি আর একটা কি সিম্পল স্ট্রাকচার যে কিউবিক, সেগুলোর ক্ষেত্রে তোমার অ্যাটমের নাম্বার, যেটা নাম্বার অফ অ্যাটমস যেটা, সেটা বের করতে হয়, ঠিক না?
জি ম্যাম। ম্যাম বিসিসি আর এফসিসি যদি মানে অ্যাটমিক মানে অ্যাটমের সংখ্যা বলেন বা যে ল্যাটিস প্যারামিটার যেটা বের করতে বলুক ম্যাম, সেটা দেখানোর জন্য কি আমাদের এই যে পিকচারটা আর্ট করতে হবে, ছবিটা দেখাতে হবে? হ্যাঁ, একটা পিকচার আঁকতে হবে। যদি এটা শর্ট কোশ্চেন হয়ে থাকে বা অ্যাসাইনমেন্ট হয়ে থাকে তখন তোমাকে এঁকে ওটা সুন্দর করে বুঝাই দিতে হবে। 3D পিকচার ম্যাম তো অনেক জটিল হয়ে যাবে এটা না মানে তো, এটা না, এটা তোমার ক্যালকুলেশনের জন্য তো একটা তো পিকচার তোমার আঁকতে হবে। আমার জাস্ট খালি বক্সটা দেখাতে হবে ম্যাম মানে হ্যাঁ, বক্সের মধ্যে এইটুকু অংশ তুমি আঁকা তো কঠিন না। না ওইটা পারবো ম্যাম, সমস্যা নেই। এটাই বললাম, তোমার ক্যালকুলেশনের জন্য যেটা প্রয়োজন, তুমি একটা মানুষকে একটা জিনিস লিখে দিচ্ছ, সে কি দেখে বুঝবে? সে তোমার খাতাটা দেখবে, অন্য কিছু দেখবে না তো। সে তোমার খাতা থেকে ইনফরমেশন নিয়ে তোমার লেখার সাথে মিলাবে, সেটা মিলায়ে যেটা বুঝবে, যদি এটা বোঝা যায়, যতটুকু ভালো বোঝাতে পারবা তার মানে তুমি ফুল ঠিকভাবে দিয়েছো, ঠিক না? অর্থাৎ তুমি বুঝেছো, বলে তুমি বুঝাতে পারছো। ম্যাম সেই ক্ষেত্রে যদি ক্রোমিয়াম বলেন তাহলে তো ম্যাডাম লেটিস প্যারামিটারটা বার করতে হবে না, নাকি এইটাও মনে রাখতে? ল্যাটিস প্যারামিটার তুমি এখানে সিম্পল কিউব স্ট্রাকচার বের করেছো না? না, আমি তো এখানে বলি নাই যে ন্যানোমিটারে বের করো। আমি যদি রেডিয়াস বলতাম ন্যানোমিটারে বের করো, তাহলে আমি ক্রোমিয়ামের রেডিয়াস দিয়ে দিতাম না, ঠিক আছে? মানে আর এর মান দিয়ে দিতাম যে এত ন্যানোমিটার। তাহলে তুমি তখন আবার এই আর তো বের করতেই হতো, টু আর এর এই রিলেশনে আসতে হতো, এসে তারপর আবার আর এর মধ্যে তোমার মান বের বসাতে হতো, তাই না? ম্যাম লেটিস প্যারামিটারে যে আপনি যে খাতায় যেটা তুলছেন ওটা যদি দিয়ে দিতেন একটু ভালো হতো। মানে অনেকে তো মানে বাইরে আছে, মানে তুলতে পারিনি, নোট করতে পারিনি। কি করতে পারিনি? আমরা খাতায় তুলতে পারিনি তো ম্যাম। মানে আপনি যদি ওটা দিয়ে দিতেন, আপনি যেটা খাতায় মুখে বলেছি তো, এটা তো তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুমি এখন নিজে পাশে বসে এখনই এটা করে ফেলবা, মাথায় যতক্ষণ আছে তুমি এখন এটা ক্যালকুলেশন করবা। এটা সিম্পল, পিথাগোরাসের সূত্র। কোন অংশটা ধরতে হবে সেটা বলে দিলাম না, বুঝো নাই? সিম্পল পিথাগোরাস, এখানে কিন্তু অর্ধেকটা দেওয়াই আছে, এই যে পিথাগোরাসের দেওয়াই আছে। আমি খালি বলে দিয়েছি যে ফ্লোরেরটা অংশ প্রথমে মেজার করবা, তারপর হচ্ছে উপরেরটা। তোমার এই কথা বলাতে তো আমার তো মনে হচ্ছে তুমি বুঝো নাই। না বুঝলে কিভাবে হবে? একবার এটা নিয়ে বসো তাহলেই হবে, একবার এটা নিয়ে বসো। এখন যেহেতু পড়াটা পড়িয়েছি, এখন মাথায় আছে, তুমি জাস্ট ওই স্ট্রাকচারটা নিয়ে বসো, বসে ABCD দাও, দিয়ে ওই স্ট্রাকচারটা তৈরি করো। আচ্ছা, আজকে বেশি সময় নাই, আমি লাস্ট এই একটা, আমার যদিও লেকচার আরেকটা অংশ ছিল, এটা পরের দিন না হয় পড়াবো। লাস্ট এই অঙ্কটা তোমাদের বই থেকে তোমরা করবে, আমি যতটুকু পারি ততটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে ধর একটা FCC স্ট্রাকচার, আচ্ছা FCC ইউনিট সেল, সেটা আমি যে FCC-টা সামনে নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো। প্রত্যেকটা পিসে আছে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার পার ইউনিট সেল, এটা আমরা বের করেছি এর আগে, করেছি না? হাউ মেনি অ্যাটমস, 8 হচ্ছে কর্নার অ্যাটম ইনটু 1/8। তোমাদের 8 কর্নারস এভাবে লিখতে হবে না, 8 ইনটু 1/8 প্লাস 6 ইনটু হাফ এভাবে লিখলেও হবে। বুঝতে পারছো? এটা তো আমরা আগে বের করেছি না FCC স্ট্রাকচারে। জি ম্যাম। তো এটা বোঝার কিছু নাই, এটা আমরা জানি। যেটা এখন ব্যাপার সেটা হচ্ছে if r is the radius of copper atom, show that the lattice parameter a is given by a equals to r 2√2. এই যে এই স্ট্রাকচারটার মধ্যে এটা বলা আছে, সেটা কি বলেছে আমি যে তোমাদেরকে একটু আগে বের করালাম, আর এর সাথে এর একটা রিলেশন, সেটার মধ্যে কি এটা আছে? দেখো তো, আমার তো মনে হয় আছে। PCC স্ট্রাকচারে পড়িয়েছিলাম a equal to 2√2r, বা AC equal to √2a, একটু আগে FCC স্ট্রাকচারে দেখিয়েছিলাম। আমি AC সমান √2a, হ্যাঁ, a equal to √2a, সরি a equal to 4/√2 r আসছিল না, AC equal to √2a, এটা পড়িয়েছিলাম, বুঝে গেছো নাকি? একটু আগে যে বুঝাইছিলাম যখন FCC স্ট্রাকচার পড়ানো হয়েছে। এটা প্রুফ করা যাবে না? এটা দেখাইছিল। হ্যাঁ, সেটাই বললাম যে a equal to যে r 2√2, এটা কি প্রুফ করা যাবে তো? জি ম্যাম। আচ্ছা,
এখানে এক্সট্রা যে জিনিসটা বলা আছে সেটা মনে হয় এই a equal to 0.3620 ন্যানোমিটার কিভাবে বের করেছে সেটা হচ্ছে তোমার এখানে এরপরের কোশ্চেনটার মধ্যে দেখো কপারের ক্ষেত্রে রেডিয়াস অফ দ্য কপার অ্যাটম ইজ 0.128 ন্যানোমিটার বলা আছে কোশ্চেনে। হ্যাঁ ঠিক আছে, রেডিয়াসটা বলা আছে কত ন্যানোমিটার। তাহলে আমি এখানে যখন এই রিলেশনটা বের করে ফেলেছি a equal to r2√2, এটা যখন বের করে ফেলবা, বের করে ফেলার পরে আমি r এর জায়গায় শুধু ওই মানটা বসাবো ন্যানোমিটারে। বুঝে গেছে? জি r ম্যাম। এর জায়গায় ন্যানোমিটারের মানটা বসালে আমি এই মানটা পাবো। অর্থাৎ কোশ্চেনে যদি তোমার রেডিয়াসের মান দেওয়া থাকে, আমি তো জানি এটা রেডিয়াস, আর মানে রেডিয়াস, তাহলে আমি রেডিয়াসের মানটা বসাবো, তাহলে আমি ন্যানোমিটারে আমি এর এ কে পাবো, ল্যাটিস প্যারামিটারকে আমি রেডিয়াসের মান দিয়ে কনভার্ট করে নিলাম, তাহলে এর মান পাচ্ছি ন্যানোমিটারে। ঠিক আছে? সবাই চুপ কেন? ম্যাম এটা আগামী ক্লাসে দেখেন, আজকে থাক। জি ম্যাম, আগামী ক্লাসে এটার সাথে ক্লাস আছে relation ম্যাম থাকবে 11টা। না। এটার সাথে আগামী ক্লাসে রিলেশন থাকবে না, সেজন্য বললাম। এই দুটো জিনিস তো, এটা তো সহজ ভাবে আসলো। a equal to r2√2, যেটা এটা তুমি প্রুফ করছো, আমরা পড়ে আসছি একটু আগে, সেটার মধ্যে তুমি শুধুমাত্র r এর জায়গায় এই মানটা বসাচ্ছ, কমপ্লিকেটেড কিছু না তো। জি ম্যাম, এটা বুঝছি। এই মানটা বসাচ্ছ, তাহলে তো এই মানটা পেয়ে যাচ্ছ। আর অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করা যেটা, সেটাও তুমি বিসিসি স্ট্রাকচার, এফসিসি স্ট্রাকচারে বের করেছো না একটু আগে, আমি যে এক্সপ্লেন করলাম যখন। জি ম্যাম। তুমি জাস্ট বইয়ে ওই অংশটা দেখবা, জাস্ট সেম জিনিস তুমি জাস্ট বসাবা, ওই একই জিনিসই বসাবা। এখানে ডিফারেন্ট শুধু যেটা পড়াই নাই সেটা হচ্ছে এটা, ক্যালকুলেট দ্য অ্যাটমিক কনসেন্ট্রেশন। অ্যাটমিক কনসেন্ট্রেশনের অংশটা পড়াই নেই, সেটা ঠিক আছে, নেক্সট ক্লাসে পড়াই দেবো। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম, ঠিক আমার আছে। এটা একটু পরেই বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।